সংসার ছোট কিংবা বড়, প্রত্যেকটা গৃহিণীর একই ব্যস্ততায় সারাটা দিন কাটে। আমার সারাটা দিন কিভাবে কাটে, আমি আমার সারাদিনে কি কাজকর্ম করি, সেখান থেকে কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। পরোটা এবং আলু ভাজি দেখে বুঝে নিয়েছেন সকাল হয়ে গেছে। বাচ্চাদের ছুটি চলতেছে, পুজোর ছুটি। বাচ্চারা চাচ্ছে ওর দাদুর বাড়ি, নানুর বাড়িতে যাবে চিটাগাংয়ে। ওর বাবা বলতেছে ওদেরকে নিয়ে লং জার্নিতে যাওয়া আসা অনেক কষ্ট হয়ে যায়। তাহলে আমরা মেয়েরা না সংসারের মায়ায় পড়ে যাই, তেমন একটা যাওয়ার জন্য আগ্রহ করি না এখন। এই যে আমি গেলে আমার গাছপালাগুলো খেয়ে দেখবে, এগুলার পানি খেয়ে দিবে, এগুলো তো মারা যাবে, সেই চিন্তায় চোখের ঘুম হারাম হয়ে যায়। কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। অফ ক্যামেরায় আরো 2টা রুম গুছিয়ে এদিকে সামনে সোফা রুমটা একটু গুছাচ্ছিলাম। রাস্তার পাশে ঘর, প্রচুর ধুলাবালি আসে, ফুলগুলা একদম কালো হয়ে যায়, ধুলাবালিতে ভরে যায়। ফুলগুলো না সাবান পানিতে ধুলে তেমন একটা গ্লেজ একদম আগের মতন থাকে না, নষ্ট হয়ে যায়। এজন্য আমি মাঝে মধ্যে পলি দিয়ে ঢেকে রাখি। এই বারবার ময়লাগুলা পরিষ্কার করা একদম বিরক্ত হয়ে যায়। আমি ভাড়া বাসায় আছি, সব সময় বাসাটা চেঞ্জও করা যায় না। এতগুলা জিনিস নিয়ে আবার অন্য বাসায় যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। এই তো রান্না বান্নায় চলে আসছি। মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি, অলরেডি হয়ে গিয়েছে। পাশের চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি। অল্প করে গরুর মাংস ছিল, ওইটাই বসিয়ে দিয়ে আমি এদিকে আবার বাচ্চার পড়ার টেবিলটা গুছানোর জন্য চলে আসছি। প্রতিদিন ওদেরকে বলি পড়ার শেষে যাতে টেবিলটা গুছিয়ে নে। কে শুনে কার কথা, ওইভাবেই থেকে যায়। 2 ছেলের বই একসাথে তো গেদাগেদিও হয়ে যায়। আমার বড় ছেলে বলতেছে একটা পড়ার টেবিল কিনে দিতে। আমি বলতেছি না, একজন ডাইনিং টেবিলে পড়বা, আরেকজন পড়ার টেবিলে পড়বা, সব কিছু নিতে হয় না। মানে ওদেরকে ক্রাইসিসটা বোঝানোর চেষ্টা করি। সংসারে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন ভাড়া বাসা দিতে গিয়ে ভাড়া বাসায় আসছি পর্যন্ত এই ভাড়া বাসায় অনেক কষ্ট হয়ে যায় ওর বাবার, সেটাই বোঝানোর চেষ্টা করি। যাই হোক, বাচ্চারা তো বুঝে না। টেবিলটা সুন্দর মতন গুছিয়ে দিয়ে আমি যাব গোসলে, সে সময় ওর বাবা ফোন দিয়ে বলতেছে একজন গেস্ট আসবে, মানে অলরেডি নিচে চলে আসছে। ওকে বলতেছি তুমি একটু আগে ফোন দিয়ে বলবা না? আমি তো রান্না করেছি শুধু গরুর মাংস আর মিষ্টি কুমড়া ভাজি, ওগুলা দিয়ে তো আর মেহমানদারি করা যাবে না। সেজন্য তাড়াহুড়া করে কি আছে ফ্রিজে দেখে অল্প কিছু চিংড়ি মাছ আছে, ওগুলাই ভিজিয়ে রাখলাম। তারপর চিন্তা করতেছি আর কি দেওয়া যায়, কি আইটেম বাড়ানো যায়। ওই ডিম পোস্ট করে দিলাম শেষ পর্যন্ত। চিটাগাংয়ের মানুষ তো জানেনই, মেহমানদারি করতে অনেক ভালোবাসে। ওরা 1-2টা আইটেম দিয়ে মেহমানদারি করে না। যারা চিটাগাংয়ে থাকেন তারা হয়তো বা জানেন কিভাবে ওরা মেহমানদারি করে, টেবিল ভর্তি করে দিয়ে তারপরে মেহমানদারি করে। আমার শাশুড়িও করে সেম এরকম, কিন্তু আমার স্বাদ এবং সাধ্যের ভিতর যা আছে সেটাই আমি করেছি। মেহমান তো আল্লাহ খুশি হয়ে পাঠায়, মেহমান আসলে নারাজ হতে হয় না। মেহমান রাতে খেয়ে দিয়ে চলে যাওয়ার পর বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, তখন ওদেরকে বলতেছি দেখো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, ওনার জন্য চিংড়ি মাছটা রান্না করেছিলাম, উনি তো আর সবগুলা খেয়ে ফেলবে না, ওরা যাতে মেহমান দেখলে খুশি হয় সেজন্য এই কথাগুলা বলতেছিলাম। আমার বড় ছেলের চিংড়ি মাছ বেশি পছন্দ, এভাবে ছিলে চিংড়ি মাছগুলো রান্না করলে চচ দিয়েও বেশি পছন্দ করে। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। ভিডিওর কোনো অংশ যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন প্লিজ। আপনাদের একটি লাইক আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।